প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের মাঝে লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমরা লেনদেন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সেই লেনদেনকে চেনার জন্য যে তার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় চলে যাই। তো একটা ঘটনা সেটা কি লেনদেন হবে কি না সেটাকে বোঝার জন্য তার কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এই যে কথাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এই কথাটার মানে হচ্ছে যখনই কারো মাঝে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো কিছু আদান প্রদান হবে, তখন সেই আদান প্রদানের অবশ্যই যে জিনিসটা আদান প্রদান হবে সেটা অবশ্যই টাকার কত টাকা হবে এটার মূল্য অবশ্যই নির্ধারণ করা যেতে হবে। মানে কত টাকা মূল্য সেটা নির্ণয় করতে হবে। যদি নির্ণয় করা যায় তাহলে সেটা লেনদেন হবে, আর যদি তার মূল্য কখনোই নির্ণয় করা সম্ভব না হয় তাহলে সেটা লেনদেন হবে না। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝাই তোমাকে। উদাহরণটা হচ্ছে এরকম যে আগুন বা পানি যে কোনোভাবে তোমার 5,000 টাকার পণ্য, মানে দোকানের যে প্রোডাক্ট, এটা পুরে নষ্ট হয়ে গেছে। তো এটা তুমি স্পষ্ট যে এই 5,000 টাকার পণ্য পুরে তোমার কি হলো, নষ্ট হয়ে গেল। তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারবো কি না? হ্যাঁ, এটাকে লেনদেন বলতে পারবো। কারণ কি? কারণ এখানে তোমার 5,000 টাকার পণ্য পুরে নষ্ট হয়ে গেছে। মানে এখানে কত টাকার পণ্য পুরে নষ্ট হলো? 5,000 টাকার পণ্য পুরে নষ্ট হলো। এটা নির্ধারণ করা সম্ভব হয়েছে, এর জন্য এটা লেনদেন হবে। এরপরে এরকমই একটা ব্যাপার যে তোমরা জানো যে কোনো প্রতিষ্ঠানের মালিক বা পরিচালক সে যদি মৃত্যুবরণ করে তাহলে ব্যবসায় পরিচালনায় একটা ক্ষতিগ্রস্ত হয়, পরিচালনায় একটা ক্ষতি চলে আসে। কিন্তু খেয়াল করে দেখো, মালিক বা পরিচালক এদের মধ্যে থেকে কেউ যদি মারা যায় তাহলে কত টাকার ক্ষতি হলো কোম্পানির, এটা কখনো নির্ধারণ করা সম্ভব হবে না। যেহেতু মালিকের মৃত্যুতে প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, তার মানে কি প্রতিষ্ঠানের উপর এটার একটা প্রভাব পড়তেছে। কিন্তু প্রভাব পড়লেও এটার মূল্য নির্ধারণ করা সম্ভব না বিধায় এটাকে ব্যবসায়ের ভাষায় লেনদেন বলা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে দ্বৈত সত্তা। হ্যাঁ, দ্বৈত শব্দের মানে হচ্ছে দুই, আর সত্তা মানে হলো পক্ষ। এখানে খেয়াল করে দেখো, দ্বৈত সত্য মানে হচ্ছে দুই পক্ষ। একটা লেনদেন হতে গেলে অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে। হিসাব বিজ্ঞানের ভাষায় একটা পক্ষকে ডেবিট আর একটা পক্ষকে ক্রেডিট বলা হয়। সাধারণ অর্থে তুমি প্রত্যেকটা লেনদেনে 2 থেকে 3 বা তার বেশি হিসাব পাবে, কিন্তু হিসাবগুলো অবশ্যই দুটি অংশে বিভক্ত, একটা ডেবিট অংশে একটা ক্রেডিট অংশে। তো প্রত্যেকটা লেনদেনের যে পরিমাণ টাকা ডেবিট হবে তার সমপরিমাণ টাকা ক্রেডিট হবে। এক্ষেত্রে একটা ডেবিটের জন্য 2টা বা 3টা হিসাব যদি ক্রেডিটেও আসে, তারপরেও এই 2টা বা 3টা মিলিয়ে মোট ডেবিট টাকার সমান হবে। অর্থাৎ একটা লেনদেন হতে হলে একটা লেনদেনের 2টা পক্ষ থাকবে, একটা পক্ষ ডেবিট এবং ক্রেডিট। তো ডেবিট এবং ক্রেডিট অবশ্যই সমান হবে। তারপরে বিষয় হচ্ছে দৃশ্যমানতা। হ্যাঁ, লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে দৃশ্যমানতা। এখন দৃশ্যমানিত জিনিসটা কি? দৃশ্যমানতা হচ্ছে দেখা যাওয়ার ক্ষমতা, এটাকে দৃশ্যমানতা বলে। এখন লেনদেন কি দেখা যাবে না দেখা যাবে না? এখন প্রশ্ন হচ্ছে, যদি দেখা যায় তাহলে দৃশ্যমান, যদি না দেখা যায় তাহলে অদৃশ্যমান। তো এখন আমরা বলবো লেনদেন দৃশ্যমান, কারণ দেখা যায়। যেমন তুমি বাজার থেকে তুমি কর্মচারীদের বেতন দিলা 5,000 টাকা, এটা তো দেখা যাচ্ছে, তার মানে এটা দৃশ্যমান। তুমি একটা তোমার ব্যবসায়ের জন্য একটা এসি কিনলা, মানে রুমটাকে ঠান্ডা রাখার জন্য, এই এসির ক্রয়টা দৃশ্যমান, এটা হচ্ছে দৃশ্যমান। তারপরে হচ্ছে তুমি দোকানের জন্য মাল কিনলা, এটাও দৃশ্যমান। তার মানে হচ্ছে কি যে লেনদেন দৃশ্যমান হবে। এখন প্রশ্ন হচ্ছে লেনদেন কি অদৃশ্যমান হবে কিনা? এখন লেনদেন যদি অদৃশ্যমান হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, অবশ্যই লেনদেন অদৃশ্যমান হতে পারে। কেমন করে ব্যাপারটা খেয়াল করে দেখো। এই যে একটু আগে বললাম যে তুমি একটা এসি কিনলা, মনে করো 1 লাখ টাকা দিয়ে একটা এসি কিনছো, কিন্তু খেয়াল করে দেখো এই এসিটা তুমি প্রতিনিয়ত ব্যবহারের ফলে কিন্তু খেয়াল করে দেখো এই এসিটা তোমার নিয়মিত ব্যবহার করার ফলে কি হলো, যে
এসির মূল্যটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এটা কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এই যে এটার কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, যে পরিমাণ মূল্য এটা হ্রাস পাচ্ছে, এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের ভাষায় অবচয়। এই যে অবচয় হচ্ছে, এই অবচয় মানে এসির মূল্যটা কোথায় দিয়ে হ্রাস পাচ্ছে মানে কমতেছে, এটা কিন্তু দেখা যায় না। অতএব এই যে অবচয়টা, এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। তাহলে আমরা বুঝতে পারলাম লেনদেন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। এরপরে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। এখানে যে প্রথম বিষয়টা আছে স্বয়ংসম্পূর্ণ, স্বয়ংসম্পূর্ণ কথার মানে হলো পরিপূর্ণভাবে ঘটতে হবে। হ্যাঁ, একটা ঘটনা যেটা ঘটছে সেটা লেনদেন হতে হলে অবশ্যই পরিপূর্ণভাবে ঘটতে হবে। এটা যদি আমরা উদাহরণস্বরূপ বোঝাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি 50,000 টাকার মাল ক্রয়ের ফরমাইশ দিলে, এখানে যে ফরমাইশ দিলে এখনও কিন্তু তোমার ক্রয়ের কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ঘটেনি। জাস্ট তুমি অর্ডার দিলে, সে অর্ডার নিয়ে গেল, কিন্তু এখানে 50,000 টাকা উল্লেখ আছে। টাকা উল্লেখ থাকলেও কিন্তু তোমাদের মধ্যে আদান প্রদানের কাজটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি, এর জন্য ওটাকে লেনদেন বলা যাবে না। এখন ব্যাপার হচ্ছে তুমি আজকে অর্ডার করলা, পরবর্তীতে যেই দিন তোমাকে যে অর্ডার গ্রহণ করলো সরবরাহকারী, সে পণ্য ডেলিভারি দিয়ে গেল, মানে সরবরাহ করে গেল, তখন এটা লেনদেন হবে। তো এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্রর ব্যাপারটা হচ্ছে একটা থেকে আরেকটা ঘটনা আলাদা হবে। মনে করো তুমি 5 তারিখে 50,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করলা। সেই 50,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করা, এটা একটা ঘটনা। এখন 15 তারিখে সেই যার কাছে বিক্রি করলা, সে এসে তোমাকে পুরো টাকাটা দিয়ে দিল। এখন এই যে 5 তারিখে বিক্রি করা এবং 15 তারিখে আবার সে টাকা নিয়ে আসলো, এই দুইটা ঘটনাকে একত্র করা যাবে না। এই দুইটা ঘটনাকে আলাদা আলাদা দেখতে হবে। বিক্রয়েরটাকে আলাদা একটা লেনদেন হিসেবে দেখতে হবে, আবার ওই লোক যে এসে টাকা দিয়ে গেল, এটাকে তোমাকে আলাদা হিসেবে দেখতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে দুই বা ততোধিক ঘটনার সূত্রপাত একটা হতে পারে, কিন্তু সেটা যদি আলাদা আলাদা ঘটনা হয় এবং সেক্ষেত্রে অর্থের স্বার্থের সংশ্লিষ্টতা থাকে, তাহলে অবশ্যই সেই ঘটনাগুলোকে আলাদা করে লেনদেন হিসেবে চিহ্নিত করতে হবে। এরপর হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা কি? ইতিহাস যে শব্দটা, ইতিহাস কাকে বলে? ইতিহাস হচ্ছে এমন ঘটনা যেটা পূর্বে ঘটে গেছে, তার ফল স্বরূপ যে বিষয়টা, সেটা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো কাজে আসবে বা জীবন চলার পথে কোনো কাজে লাগবে, তাকে বলা হয় ইতিহাস। তো আমাদের ব্যবসায়ের ভাষায়ও পূর্বে কোনো ঘটনা ঘটে গেছে, তার ফলাফল হিসেবে বর্তমানে এসে নতুন করে মানে অন্যরকম আর একটা ফলাফল সৃষ্টি করবে, এমন হলে পরে সেটাকেও ঐতিহাসিক ঘটনা বলা হয়। বা সেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানে সেই ধরনের ঘটনাকেও লেনদেন বলা হয়। কেমন? খেয়াল করে দেখো, একটু আগে বললাম 5 তারিখে তুমি 50,000 টাকার পণ্য বিক্রি করবা। এখন যে 50,000 টাকার পণ্য বিক্রি করলা, মনে করো কত তারিখ, 5 তারিখে বিক্রি করলাম, 15 তারিখে এসে ওই লোকটা তোমাকে 40,000 টাকা দিয়ে গেল। এখন এই যে 40,000 টাকা সে তোমাকে দিল, তাহলে আর তুমি পাবে কয় টাকা? তার কাছে আর 10,000 টাকা পাবে। কিন্তু ঘটনাটা কি ঘটলো যে 1 মাস বা 2 মাস পরে সেই লোকটার কোনো খোঁজখবর নাই, মানে সেই লোকটাকে আর পাওয়া যাচ্ছে না। এখন কথা হচ্ছে, এই 10,000 টাকা তুমি কি আর জীবনে পাবে? না, পাবে না। এখন খেয়াল করে দেখো, তুমি 1 মাস আগে তার কাছে মাল বিক্রি করছিলে, কিন্তু সে সময় একটা ঘটনা ঘটেছিল এবং তারই সূত্রপাত ধরে আজকে আরও 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে এসে তুমি জানতে পারলা তার কাছ থেকে আর আমার এই 10,000 টাকা আদায় করা কখনোই সম্ভব হবে না। তাহলে খেয়াল করে দেখো, এই যে টাকাটা আর আদায় করা সম্ভব হচ্ছে না, এটার ফলে আমার প্রতিষ্ঠান কী করছে? একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটাকে আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় অনাদায়ী পাওনা বা কুরিন বলে। তো এই যে ঐতিহাসিক ঘটনা, সেখান থেকে এসে পূর্বের কোনো ঘটনার প্রভাবটা বর্তমানে এসে পড়লো, এটাই হচ্ছে ঐতিহাসিক ঘটনা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঐতিহাসিক ঘটনা থেকেও আমাদের লেনদেনের সৃষ্টি হতে পারে। এবং সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে হিসাব সমীকরণে প্রভাব। আমরা পরবর্তী যে ভিডিও, সেটাতে এই বিষয়টাতে ডিটেলস আলোচনা করব। আমাদের যে হিসাব সমীকরণ আছে এ সমান এল প্লাস ই, এই সমীকরণের 3টা উপাদান এ, এল এবং ই। তো কোনো ঘটনা দ্বারা যদি এ, এল, ই এই 3টার যে কোনো একটার পরিবর্তন হয়, তাহলে সেটাকেও আমরা লেনদেন বলবো। আর যদি 3টা উপাদানের একটা উপাদানের উপরও কোনো পরিবর্তন না নিয়ে আসে, তাহলে সেটাকে লেনদেন বলা যাবে না। তো আমরা যে লাস্ট যে পয়েন্টটা বললাম, এই যে হিসাব সমীকরণের প্রভাব, এইটার উপরে পরবর্তীতে তোমাদের জন্য একটা ভিডিও আসবে, কারণ এটা একটা বড় বিষয়।
তো এখানে আপাতত বুঝবো না, কেন এখানে হিসাব সমীকরণ বুঝতে গেলে আগে বুঝতে হবে হিসাব কি, তারপরে সেই হিসাব থেকে কিভাবে সমীকরণ হয় এবং সেই সমীকরণের উপর একটা ঘটনা কিভাবে প্রভাব ফেলতে পারে সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। এর জন্য এটা নিয়ে এখন আর ডিটেলস আলোচনা করব না। তো এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের যে ভাষায় লেনদেনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা সুন্দর মতন বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।